দর্শনের ভাবনা চ্যানেলে সকলকেই স্বাগতম জানাই। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হলো নিরপেক্ষ ন্যায়। তো সবার প্রথমে নিরপেক্ষ ন্যায় কাকে বলে তা ভালো করে জেনে নিই। নিরপেক্ষ ন্যায় হলো এক ধরনের অবরোহমূলক মাধ্যম অনুমান, যেখানে পরস্পর সম্পর্কিত দুইটি যুক্তিবাক্য থেকে একটি সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এবং এই সিদ্ধান্তগুলি অনিবার্যভাবে যুক্তিবাক্যদ্বয় থেকে নিঃসৃত হয়, কিন্তু তা কখনোই যুক্তিবাক্যের ব্যাপকতাকে অতিক্রম করে না। তাই হলো নিরপেক্ষ। একটি উদাহরণের দ্বারা ভালো করে বোঝানো যেতে পারে। প্রথম আশ্রয়বাক্য বা প্রধান যুক্তিবাক্য এ বচনের, সকল মানুষ হয় মরণশীল। দ্বিতীয় যুক্তিবাক্য বা অপ্রধান যুক্তিবাক্য, রমা হয় মানুষ। সিদ্ধান্ত এ বচনই, রমা হয় মরণশীল। একটি উদাহরণ। এবার ন্যায়ের শ্রেণী বিভাগ। ন্যায় অনুমানকে মূলত দুটি ভাগেই ভাগ করা হয়। একটা হচ্ছে অমিশ্র ন্যায় আর একটা হচ্ছে মিশ্র ন্যায়। ন্যায়ের মূর্তি কাকে বলে? এবার জানবো ন্যায়ের মূর্তি কাকে বলে। যখন কোনো ন্যায় অনুমানের অন্তর্গত বচনগুলির গুণ ও পরিমাণ অনুসারে ওই ন্যায়ে অনুমানটির বিশেষ বিশেষ আকার বা আকৃতি হয়, তাকেই মূর্তি বলে। একটি উদাহরণ দিয়ে বোঝাতে পারি। এ বচন, সকল মানুষ হয় দ্বিপদ। আবার দ্বিতীয় আশ্রয়বাক্য, এ বচন, রাম হয় মানুষ। সিদ্ধান্ত এ বচন, রাম হয় দ্বিপদ। তার ডান পাশে সাংকেতিক একটা উদাহরণ দেওয়া আছে। এ বচনের তোমার প্রথম আশ্রয়বাক্যের যে এ বচন, তার কি কি পদ রয়েছে? এম পদ, পি পদ। দ্বিতীয় আশ্রয়বাক্যের এস পদ, এম পদ এবং সিদ্ধান্তের এস পদ, পি পদ। এভাবে একটা সাংকেতিক চিহ্ন উদাহরণ দেওয়া আছে। এবার আমরা জানব পক্ষপদ, সাধ্যপদ, হেতুপদ কাকে বলে বা কাদেরকে বুঝব। পক্ষপদ, সিদ্ধান্তের উদ্দেশ্যকে পক্ষপদ বলে। তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্যপদ, সিদ্ধান্তের সবার শেষে আমাদের যে ন্যায় থাকবে, ন্যায়ের সবার যে তিনটা আশ্রয়বাক্য থাকে, তার শেষ আশ্রয়বাক্য হচ্ছে সিদ্ধান্ত। তো সিদ্ধান্তের যে উদ্দেশ্যপদটা, সেটাই হচ্ছে পক্ষপদ। এই পক্ষপদটাকে এস অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে পক্ষপদ জানলাম। এবার হচ্ছে সাধ্যপদ। বলছে সিদ্ধান্তের বিধেয় পদকে সাধ্যপদ বলে। তাহলে সিদ্ধান্তের বিধেয় পদকে কী বলে? সাধ্যপদ বলে। এই সাধ্যপদকে পি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। এবার জানব হেতুপদ কাকে বলে। বলছে অন্য তৃতীয় পদটি হলো হেতুপদ। হেতুপদ দুটি যুক্তিবাক্যের মধ্যে যোগাযোগ তৈরি করে, অর্থাৎ দুটো যে যুক্তিবাক্য থাকবে তার মাধ্যম হিসাবেই কাজ করে হেতুপদ। এর কাজ এর কাজ হচ্ছে ঘটকের মতো, কিন্তু নিজের সিদ্ধান্ত অনুপস্থিত থাকে। হেতুপদ কখনো সিদ্ধান্তে থাকে না। হেতুপদ তাহলে কোথায় থাকে? ওই দুটি আশ্রয়বাক্য বা যুক্তিবাক্য, এই দুটি আশ্রয়বাক্য বা যুক্তিবাক্যের কী করে? ঘটকের মতো কাজ করে, অর্থাৎ দুটোকে মিলনের সহযোগিতা করে এই হেতুপদ। এই হেতুপদকে এম অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। আমরা এই সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদকে একটি উদাহরণের দ্বারা ভালো করে বুঝতে পারি। যেমন সকল মানুষ হয় দ্বিপদ। যেরকম এই সকল মানুষ হয় দ্বিপদ, এই যে প্রধান আশ্রয়বাক্য বা প্রথম আশ্রয়বাক্য, এই যে মানুষ পদটা হচ্ছে কি? এম পদ, এটা হচ্ছে হেতুপদ। আর দ্বিপদ হচ্ছে সাধ্যপদ। তারপর দ্বিতীয় আশ্রয়বাক্য রাম হয় মানুষ। তাহলে প্রথমে মানুষ আমরা কি পেয়েছিলাম? হেতুপদ। তাহলে এখানে দ্বিতীয় আশ্রয়বাক্যও মানুষটা হেতুপদ, আর রামটা হচ্ছে কি? তোমার পক্ষপদ। আর সিদ্ধান্তে গিয়েছে এসপি, অর্থাৎ রাম দ্বিপদ। তাহলে রাম মানে হচ্ছে আমরা কি জানতাম? পক্ষপদ, আর দ্বিপদ হচ্ছে সাধ্যপদ। এখানে সুন্দর করে নিচে একটি উদাহরণ দেওয়া আছে। রাম পক্ষপদ, এসপদ, এস যেটা বোঝানো হয়েছে, দ্বিপদ সাধ্য, পি বোঝানো হয়েছে, মানুষ হচ্ছে হেতু, এম বোঝানো হয়েছে। এভাবে আমরা সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদ ভালো করে বুঝতে পারি। এবার বলছে পক্ষ বাক্য কোনটা বুঝবো, সাধ্য বাক্য কোনটা বুঝবো, বা সিদ্ধান্ত কাকে বলবো।
আমাদের যে প্রথম আশ্রয় বাক্য বা প্রধান আশ্রয় বাক্য তাকে আমরা সাধ্য বাক্য বলে জানব, এবং দ্বিতীয় আশ্রয় বাক্য বা দ্বিতীয় যুক্তি বাক্য তাকে আমরা পক্ষ বাক্য বলে জানব, এবং শেষে যেটা থাকবে সেটাকে সিদ্ধান্ত বলবো। এভাবে আমরা সাধ্য বাক্য, পক্ষ বাক্য এবং সিদ্ধান্ত বলে আমরা জেনে থাকব। এবার আমরা জানব ন্যায়ের সংস্থান কাকে বলে। একটি ন্যায় অনুমানে দুটি বাক্য বা দুটি যুক্তিবাক্য বা দুটি হেতুবাক্য যাই বলি না কেন, এই দুটি হেতুবাক্যের ভিন্ন অবস্থান অনুযায়ী ন্যায়ের যে ভিন্ন ভিন্ন আকার হয় তাকে ন্যায়ের সংস্থান বলে। তাহলে আমরা ভালো করে একটু বুঝে নিই যে একটি ন্যায় অনুমানে যে দুটি যুক্তিবাক্য বা দুটি আশ্রয় বাক্য বা দুটি হেতুবাক্য আমরা যাই বলি না কেন, এই দুটি যুক্তিবাক্য বা আশ্রয় বাক্যের মধ্যে যে দুটি হেতুপদ থাকে আর কি, সেই হেতুপদের যে বিভিন্ন স্থান, অর্থাৎ এক এক সময় এক এক জায়গায় যে অবস্থান করে, সেই অবস্থানের উপর ভিত্তি করেই কী হয়, ন্যায়ের ভিন্ন ভিন্ন রূপ হয়। এই রূপ বা আকারকেই বলা হয় ন্যায়ের সংস্থান। ন্যায়ের সংস্থান চারটি: প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান ও চতুর্থ সংস্থান। এবার প্রথম সংস্থান কাকে বলে এবং তার আকার কীরকম ভালো করে একটু বুঝে নেব। যে ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্যে হেতুপদ উদ্দেশ্য স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদ বিধেয় স্থানে অবস্থান করে, সেই অনুযায়ী ন্যায়ের যে আকার হয় তাকে বলা হয় প্রথম সংস্থান। তাহলে যে ন্যায় অনুমানের প্রধান আশ্রয় বাক্য, যে আমাদের প্রথম যুক্তিবাক্য থাকে, প্রধান যুক্তিবাক্য, সেই যুক্তিবাক্যের উদ্দেশ্য স্থানে থাকে হেতুপদ, এবং দ্বিতীয় আশ্রয় বাক্য বা অপ্রধান আশ্রয় বাক্য যে, তার বিধেয় স্থানে থাকে হেতুপদ। এই যে হেতুপদ দু জায়গায় দুভাবে অবস্থান করে যে যে ন্যায়ের যে একটা আকার তৈরি হয় তাকেই প্রথম সংস্থান বলে। এবার দ্বিতীয় সংস্থান কাকে বলে? যে ন্যায় অনুমানটি দুটি আশ্রয় বাক্যই, অর্থাৎ আমাদের যে দুটি যুক্তিবাক্য প্রধান বা অপ্রধান দুটি যুক্তিবাক্যের মধ্যেই যে হেতুপদ থাকে সেটা হচ্ছে বিধেয় স্থানে। তাহলে যখন দুটি আশ্রয় বাক্যের মধ্যেই বিধেয় স্থানে হেতুপদ থাকে, তার যে একটা আকার তৈরি হয় তাকে দ্বিতীয় সংস্থান বলে। এবং তৃতীয় সংস্থান কাকে বলে? যে ন্যায় অনুমানে হেতুপদ দুটি আশ্রয় বাক্যেরই উদ্দেশ্য স্থানে থাকে, সেই ন্যায়ের বা সেই অনুযায়ী ন্যায়ের যে আকার হয় তাকেই তৃতীয় সংস্থান বলে। আর চতুর্থ সংস্থান কাকে বলে? যে ন্যায় অনুমানের প্রধান আশ্রয় বাক্যে হেতুপদ বিধেয় স্থানে থাকে এবং অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদ উদ্দেশ্য স্থানে থাকে, সেই ন্যায় অনুযায়ী বা সেই ন্যায়ের যে আকার বা যেই ন্যায়ের যে আকার তৈরি হয় তাকেই চতুর্থ সংস্থান বলে। এবার আমরা ভালো করে বুঝব, এই যে ন্যায়ের যে আকার পেলাম, এই আকার অনুসারে ন্যায়ের কিছু মূর্তির পাওয়া যায়। সাধারণ অর্থে মূর্তির মোট সংখ্যা হলো 64টি। তাহলে সাধারণ অর্থে মূর্তির মোট সংখ্যা 64। ব্যাপক অর্থে মূর্তির সংখ্যা হচ্ছে 256টি। তাহলে ব্যাপক অর্থে মূর্তির সংখ্যা 256টি। কিন্তু এই চারটি ন্যায় সংস্থা বা চারটি যে সংস্থান, এই সংস্থানের যে বৈধ মূর্তি রয়েছে বা ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে 19টি। এবার আমরা এই যে 19টি বৈধ মূর্তি, এই 19টি বৈধ মূর্তি কোন সংস্থানে কটি তা আমরা একটু ভালো করে জানব। প্রথম সংস্থানে 4টি বৈধ মূর্তির সংখ্যা রয়েছে বা 4টি বৈধ মূর্তি রয়েছে। কি কি? বারবারা, সেলারেন্ট, ড্রাই, ফেরিও। তাহলে প্রথম সংস্থানে 4টি বৈধ মূর্তি কি কি? বারবারা, সেলারেন্ট, ড্রাই, ফেরিও। এবার দ্বিতীয় সংস্থানে কটি বৈধ মূর্তি দেখি? বলছে দ্বিতীয় সংস্থানেও 4টি বৈধ মূর্তি। কি কি? কেসার, কেমিস্ট্রিস, ফেস্টিনো, বেরাকো। কি কি? কেসার, কেমিস্ট্রিস,
ফেস্টিনো, ব্যারাকো, এই চারটি হলো দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি। এবার আমরা জানবো তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি। তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি কটি? বলছে 6টি। কি কি? ড্রাফটি, ড্যাটিসি, ডিসামিস, ক্ল্যাপটন, ফেরিসন, বোকার্ডো। তাহলে 6টি কী কী? প্রথমটা হচ্ছে ড্রাফটি, ড্যাটিসি, ডিসামিস, ক্ল্যাপটন, ফেরিসন, বোকার্ডো। এবার চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি জানব। চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি 5টি। ব্রাহ্মণটিপ, ক্যামিনিস, ডিমারিস, ফেসাপো, ফ্রেসিসন। কি কি? ব্রাহ্মণটিপ, ক্যামিনিস, ডিমারিস, ফেসাপো, ফেসিসন। এবার আমরা এই যে ন্যায় যে করব, সেই ন্যায়ের কতগুলি নিয়ম রয়েছে, সেই নিয়মগুলি ভালো করে জানব। প্রথম ন্যায়ের নিয়ম, প্রথমটি হলো প্রতিটি ন্যায় অনুমানে মাত্র 3টি পদ থাকবে। আমরা 3টি পদ আগে আমরা জেনে আসছি, সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদ। তো একটি ন্যায় অনুমানে এই 3টি পদ থাকবে, তার কমও নয় তার বেশিও নয়, অর্থাৎ তার কম থাকা যাবে না, আবার তার বেশিও থাকা যাবে না। 2 নম্বর, যে কোনো ন্যায় অনুমানে কেবলমাত্র 3টি বচনের দ্বারা গঠিত হয়, অর্থাৎ এই যে ন্যায়, এই ন্যায়ের 3টি আশ্রয় বাক্য বা 3টি বচনই থাকতে হবে। 3 নম্বর, হেতুপদ দুটিকে আশ্রয় বাক্যের মধ্যে অন্তত একবার ব্যাপ্য হতেই হবে। বলছি এই যে ন্যায় আমরা যে করব, 3টি যে আশ্রয় বাক্য বা 3টি যে বচন থাকবে, তার মধ্যে যে দুটি আশ্রয় বাক্য থাকে, প্রথম এবং দ্বিতীয় আশ্রয় বাক্য, সেই দুটি আশ্রয় বাক্যের মধ্যে যে দুটি হেতুপদ থাকে, সেই দুটি হেতুপদকে অন্ততপক্ষে একবার ব্যাপ্য হতেই হবে। যদি একবার ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য দোষ ঘটে যায়। 4 নম্বর, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এখানে ভালো করে বুঝতে লাগবে যে পদ, অর্থাৎ কোনো পদ যদি আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে অব্যাপ্য দোষ ঘটে যায়, অর্থাৎ সিদ্ধান্তে যে পদ ব্যাপ্য হবে সেই পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েই আসতে হবে। 5 নম্বর, যদি ন্যায় অনুমানের 2টি আশ্রয় বাক্য নৈর্থক হয় তবে সেই ক্ষেত্রে কোনো যথার্থ সিদ্ধান্ত পাওয়া যায় না, অর্থাৎ 2টি আশ্রয় বাক্যই যদি আমার নৈর্থক হয়, ঠিক আছে, তাহলে সেখান থেকে কোনো সিদ্ধান্ত হয় না। 6 নম্বর, একটি আশ্রয় বাক্য যদি নৈর্থক হয় তবে সিদ্ধান্ত অবশ্যই নৈর্থক হবে। একটি আশ্রয় বাক্য যদি নৈর্থক হয় তাহলে অবশ্যই সিদ্ধান্তটি নৈর্থক কি হবে। 7 নম্বর, যদি 2টি আশ্রয় বাক্যই সদর্থক হয় তবে সিদ্ধান্ত অবশ্যই সদর্থক হবে। 8 নম্বর, 2টি আশ্রয় বাক্যই যদি বিশেষ হয় তবে কোনো সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়। কি? 8 নম্বর, 2টি আশ্রয় বাক্যই যদি বিশেষ হয় তাহলে কোনো সেখানে সিদ্ধান্ত পাওয়া যায় না। 9 নম্বর, একটি আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ হবে। 10 নম্বর, যদি প্রধান আশ্রয় বাক্যটি বিশেষ হয় এবং অপ্রধান আশ্রয় বাক্যটি নৈর্থক হয় তাহলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। এই যে 10টি হলো ন্যায়ের নিয়ম। এবার এই ন্যায় করতে যদি যাই, আমাদের 4টা নিয়ম কিন্তু সবসময়ই কাজে লাগে। কি কি? প্রথম নিয়মটা হচ্ছে একটি ন্যায়ের 3টি পদ থাকতে লাগবে, 3টি পদের অধিক থাকা যাবে না বা কম থাকা যাবে না, অধিক থাকলে চারিপদ ঘটিত দোষ ঘটে যায়। 2 নম্বর, যে কোনো ন্যায় অনুমানে কেবলমাত্র 3টি বচন, অর্থাৎ একটি ন্যায়ের 3টি বাক্য থাকতে হবে, বচন থাকতে লাগবে, যেরকম প্রধান আশ্রয় বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত, এই 3টি আশ্রয় বাক্য, এরকম 3টি বচন বা 3টি বাক্য থাকতে লাগবে। 3 নম্বর, এই যে একটি ন্যায়ে 2টি যে আশ্রয় বাক্য থাকে, সেই আশ্রয় বাক্যের মধ্যে যে 2টি হেতুপদ থাকে, সেই 2টি হেতুপদকে অন্ততপক্ষে ব্যাপ্য হতে হবে। যদি ব্যাপ্য না হয় তাহলে অব্যাপ্য দোষ ঘটে যায়। এবং চতুর্থ হলো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হবে না সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, অর্থাৎ সিদ্ধান্তে যে পদ ব্যাপ্য হবে সেই পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েই আসতে হবে। এই 4টা নিয়ম আমাদের সবসময়ই কাজে লাগবে। এবার হলো আমরা এই ন্যায় ধরব কী করে, অর্থাৎ একটা আমাদের উদাহরণ যখন দেওয়া থাকে, ন্যায় করতে বলে তখন আমরা সেই ন্যায়টাকে ধরব কী করে করব। বলছে যে ন্যায়ের মধ্যে
কারণ কেননা যেহেতু এই ধরনের শব্দ যদি থাকে তাহলে তার আগের অংশটুকুকে আমরা সিদ্ধান্ত বলে ধরে নেব। তাহলে কি, যে ন্যায়ের মধ্যে কারণ কেননা যেহেতু এই ধরনের শব্দ যদি থাকে তাহলে তার আগের অংশটাকে আমরা সিদ্ধান্ত বলে গণ্য করব বা ধরে নেব। দ্বিতীয়ত, যে ন্যায়ের মধ্যে সুতরাং, অতএব, সেহেতু এই ধরনের শব্দ যদি থাকে তাহলে তার পরের অংশটুকুকে আমরা সিদ্ধান্ত হিসাবে ধরে নেব। তাহলে দ্বিতীয়ত কি বলছে, অতএব, সুতরাং, সেহেতু এই ধরনের শব্দ যদি থাকে তাহলে আমরা তার পরের অংশটাকে পরের অংশটুকুকে আমরা সিদ্ধান্ত বলে ধরে নেব বা সিদ্ধান্ত বলে গণ্য করব। এখন আমরা একটি উদাহরণের দ্বারা ভালো করে বুঝতে পারি। যেমন, সকল কবি হয় মানুষ, কেননা মানুষ নয় গরু, অতএব কোনো গরু নয় কবি। এখানে আমরা ভালো করে বুঝব যে সকল কবি হয় মানুষ, কোনো মানুষ নয় গরু, অতএব কোনো গরু নয় কবি। এই যে একটি ন্যায়ের উদাহরণ, কি, সকল কবি হয় মানুষ, কোনো মানুষ নয় গরু, অতএব কোনো গরু নয় কবি। এই যে একটি উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটির দেখুন আমরা ভালো করে বুঝি। আমরা কি বলছিলাম, ন্যায় ধরার নিয়ম কি আছে, কারণ কেননা যেহেতু এই ধরনের শব্দ যদি থাকে তাহলে তার আগের অংশটা সিদ্ধান্ত ধরি, আর অতএব, সুতরাং, সেহেতু এই ধরনের শব্দ যদি থাকে তাহলে তার পরের অংশটাকে সিদ্ধান্ত ধরি। এবার আমরা দেখব কারণ কেননা যেহেতু এই ধরনের শব্দ কি এখানে আছে, কারণ কেননা যেহেতু নেই, কিন্তু সুতরাং, অতএব, সেহেতু এই ধরনের শব্দ কি আছে, বলছে অতএব আছে। তাহলে অতএব যদি থাকে তাহলে তার পরের অংশটাকে আমরা সিদ্ধান্ত বলে ধরব। তাহলে তার পরের অংশটুকু কি আছে, কোনো গরু নয় কবি, কোনো গরু নয় কবি। তাহলে এটা কি বচন হতে পারে, ই বচন হবে, কারণ সম্পূর্ণটা অস্বীকার করেছে, কোনো গরু নয় কবি। তাহলে আমরা এই সিদ্ধান্ত এবার দেখুন সবার শেষে সুতরাং চিহ্ন দিয়ে আমরা এই বচনে কোনো গরু নয় কবি লিখলাম। এবার আমরা সিদ্ধান্তে কি কি পদ থাকে, পক্ষপদ আর সাধ্যপদ। পক্ষপদ কি, এস পদ গরু, আর সাধ্যপদ কি, পি পদ কবি। এবার আমরা কি করব, সাধ্যপদ দেখে প্রথম আশ্রয় বাক্যটা করব। সাধ্যপদ দেখে আমরা কি করব, প্রথম আশ্রয় বাক্যটা করব। সাধ্যপদ কি, কবি। তাহলে এই লাইনটার মধ্যে কবি কোথায় আছে, বলছে সকল কবি হয় মানুষ, কোনো মানুষ নয় গরু। তাহলে এই যে সকল কবি হয় মানুষ এটা আছে, তাহলে এটা প্রথম আশ্রয় বাক্য আমরা করে নেব। কী লিখবো, সকল কবি হয়, তাহলে এটা এ বচনেই করে দেওয়া আছে, তাহলে এ বচন সকল কবি হয় মানুষ। তাহলে এখানে আমরা দেখুন সাধ্যপদ কী পেয়েছিলাম, কবি। কবি সাধ্যপদ আছে উদ্দেশ্য পদে, প্রথম আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদে আছে, হয় মানুষ। মানুষটা তাহলে কী হলো, হেতুপদ হয়ে গেল। মানুষটা কী পদ, হেতুপদ মানে এম পদ। এবার আমরা দ্বিতীয় আশ্রয় বাক্য করি, এই যে মাঝের যে অংশটা, মানুষ নয় গরু। তাহলে মানুষ নয় গরু মানে কি, সম্পূর্ণ অস্বীকার করেছে, তাহলে এই বচন কোনো মানুষ নয় গরু। এবার এর একটা সাংকেতিক আমরা রূপ দিই, এ বচন উদ্দেশ্য কী আছে, পি সাধ্যপদ, তারপর এম পদ, ই বচন এম পদ পক্ষপদ, তারপর সিদ্ধান্তে ই বচন এস পদ পি পদ। এবার বলছে আমাদের ন্যায়ের প্রথম 4টি নিয়ম কিন্তু সবসময় ফলো করতে হবে। দেখুন আমাদের 4টি নিয়ম কী কী আছে। প্রথমটা হচ্ছে একটি ন্যায়ের 3টি পদ থাকতে লাগবে। কয়টি পদ থাকতে লাগবে, 3টি পদ। দেখুন এখানে 3টি পদ আছে, এই যে সকল কবি হয় মানুষ, কোনো মানুষ নয় গরু, কোনো গরু নয় কবি। 3টি পদ কি কি, সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদ। সাধ্যপদ কি, এই যে পি পদ, পক্ষপদ এস পদ, এম পদ তোমার কি বলে, হেতুপদ। 3টি পদ আছে। এর বলছে 3টি বচন থাকতে লাগবে। আমি প্রথমে এটা বলছিলাম, এ বচন সকল মানুষ কবি হয় মানুষ, কোনো মানুষ নয় গরু, কোনো গরু নয় কবি। 3টি পদ, 3টি বচন রইল। এবার 3 নম্বর নিয়ম কি বলছে, আমাদের যে দুটি আশ্রয় বাক্য রয়েছে, প্রধান আশ্রয় বাক্য এবং দ্বিতীয় আশ্রয় বাক্য, সেই দুটি আশ্রয় বাক্যের মধ্যে যে দুটি হেতুপদ রয়েছে, দেখুন আমরা হেতুপদ কি, এম পদ। এই যে এ বচনে এম পদ আছে, ই বচনে এম পদ আছে, তাহলে এম পদ। তাহলে এম পদ দুটিকে অন্ততপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। তাহলে প্রথম আশ্রয় বাক্যে দেখুন এম পদ কোথায় আছে, বিধেয় স্থানে। এটা কোন বচন, এ বচন। এ বচন সবসময় কাকে ব্যাপ্য করে, উদ্দেশ্যকে ব্যাপ্য করে, সেই জন্য বিধেয়কে ব্যাপ্য করে না বলে আমি একটা চিহ্ন দিয়েছি, ক্রস চিহ্ন দিয়েছি, বা এখানে পিকে গোল করে দিয়েছে। গোল মানে কি, ব্যাপ্য করেছে, আর এমকে গোল করেনি মানে ব্যাপ্য হয়নি। তাহলে প্রধান আশ্রয় বাক্যে আমরা এম পদকে ব্যাপ্য দেখিনি, কিন্তু দ্বিতীয় আশ্রয় বাক্যে দেখি। দ্বিতীয় আশ্রয় বাক্যে দেখুন এম পদ এস পক্ষপদ দুটোই ব্যাপ্য, অর্থাৎ এম পদ ব্যাপ্য, অর্থাৎ
যে দুটো আশ্রয় বাক্য আছে সেই দুটো আশ্রয় বাক্যের মধ্যে যে দুটি হেতুপদ রয়েছে যে কোনো একটিকে ব্যাপ্য করলেই হলো। তাহলে করেছে, তাহলে এখানে 3 নম্বর নিয়মটাও ঠিক আছে। এবার 4 নম্বর নিয়ম কি বলছে? বলছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হবে না সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এবার যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হবে না সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাহলে আমাকে দেখতে লাগবে যে সিদ্ধান্তে কোন পদ ব্যাপ্য হয়েছে। এবার আমরা দেখছি সিদ্ধান্তে কোন পদ ব্যাপ্য হয়েছে। সিদ্ধান্তে আমরা দেখছি যে ই বচনে আছে পক্ষপদ সাধ্যপদ। ই বচন কাকে ব্যাপ্য করে? উভয়কেই ব্যাপ্য করে। তার মানে সাধ্যপদ পক্ষপদ দুটোকেই ব্যাপ্য করেছে। তাহলে আমাকে এবার দেখতে লাগবে যে এই পক্ষপদ বা সাধ্যপদ দুটোই ব্যাপ্য হয়েছে কি না। সবার প্রথমে আমরা পক্ষপদ দেখি। পক্ষপদ এসপদ এখানে ব্যাপ্য হয়েছে সিদ্ধান্তে। তাহলে এবার এসপদ কোথায় থাকে? দ্বিতীয় আশ্রয় বাক্যে থাকে। দ্বিতীয় আশ্রয় বাক্যে দেখি এসপদ কোথায় আছে? বিধেয় স্থান আছে। কার বিধেয় স্থানে আছে? ই বচনে বিধেয় স্থান আছে। তার মানে কি ই বচন তো সবাইকে ব্যাপ্য করে, তাহলে পক্ষপদ এখানে ব্যাপ্য করেছে। এবার সাধ্যপদ দেখি, সাধ্যপদ কোথায় থাকে? প্রধান আশ্রয় বাক্যে। প্রধান আশ্রয় বাক্যে এখানে কি ব্যাপ্য হয়েছে? কারণ এই বচন কাকে ব্যাপ্য করে? উদ্দেশ্যকে ব্যাপ্য করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 4 নম্বর নিয়মটাও কোনো লঙ্ঘিত হয়নি। অর্থাৎ এবার আমরা বলতে পারি তাহলে এই ন্যায়টি একটি বৈধ। তাহলে কোন সংস্থানের বৈধ? বলছে এটা কী সংস্থান? বলছে এটা দেখুন কোন সংস্থানে বৈধ, এটি কোন সংস্থানের বৈধ এটা ভালো করে একটু জানতে লাগবে। এটা সুন্দর করে জানতে লাগবে, ভালো করে জানতে লাগবে। এটা আমরা একটু আগে ন্যায়ের যে সংস্থান আলোচনা করছিলাম, বলছে দেখুন চতুর্থ যে সংস্থান ছিল সেই চতুর্থ সংস্থানে কি বলা আছে? বলছে যে ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্য হেতুপদ বিধি স্থানে। তাহলে এখানে প্রধান আশ্রয় বাক্যের হেতুপদ কোথায় আছে? বিধি স্থানে আছে এম পদটা। এবং অপ্রধান অর্থাৎ দ্বিতীয় আশ্রয় বাক্যের হেতুপদটি উদ্দেশ্য স্থানে আছে। অর্থাৎ যখন প্রধান আশ্রয় বাক্যে হেতুপদ বিধি স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যে হেতুপদ উদ্দেশ্য স্থানে থাকে তখন চতুর্থ সংস্থানের আকার হয়ে যায়। তাহলে এটি কোন সংস্থান আছে? চতুর্থ সংস্থান। এবার এর নাম কি করে খুঁজবো আমরা? চতুর্থ সংস্থানে আমরা কি কি নাম পেয়েছিলাম? বলছে ব্রাহ্মণটিপ, ক্যামিনিস, ডিমারিস, ফেসাপো এবং ফ্রেসিসন। এর মধ্যে কোনটা? বলছে এখানে এ দিয়ে আমরা খুঁজবো। এবার দেখুন এখানে ক্যামিনেস, তাহলে কি ক্যামিনেস। তাহলে আমরা এবার বলতে পারি উপরের অনুমানটি বৈধ, বা এরকম করে বলতে পারি যে উপরিউক্ত ন্যায় অনুমানটি চতুর্থ সংস্থানের ক্যামিনিস নামক শুদ্ধমূর্তি বা বৈধমূর্তি। এবার কেন এটি বৈধ হয়েছে? কারণ আমরা উপরিউক্ত ন্যায় অনুমানটিতে দেখতে পাচ্ছি এখানে 3টি পদ, অর্থাৎ সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদ। সাধ্যপদ কবি, পক্ষপদ গরু এবং হেতুপদ তোমার মানুষ, 3টি পদ রয়েছে এবং 3টি বচন, প্রধান আশ্রয় বাক্য দ্বিতীয় 3টি বচনই রয়েছে। এবং এই যে প্রথম আশ্রয় বাক্য বা দ্বিতীয় আশ্রয় বাক্যের মধ্যে যে দুটি হেতুবাক্য রয়েছে সেই দুটি হেতুবাক্য দ্বিতীয় আশ্রয় বাক্য অর্থাৎ অপ্রধান আশ্রয় বাক্যের এম পদ অর্থাৎ হেতুপদটি উদ্দেশ্য স্থানে ই বচনে উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়েছে। এবং কি বলছে? সিদ্ধান্তে পক্ষপদ সাধ্যপদ উভয়ই ব্যাপ্য হয়েছে। এবং এই পক্ষপদ সাধ্যপদ বলি প্রথম আশ্রয় বাক্যের এই বচন উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য এবং ই বচনের পক্ষপদটি উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য। অর্থাৎ এখানে কোনো অব্যপ্যর বা কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি। সুতরাং এই ন্যায় অনুমানটি একটি বৈধ। তো এভাবেই আমরা বুঝতে পারবো। তো আজকে একটা উদাহরণ নিয়ে দিলাম, এরপরে আবার নেক্সট আমি আরও কয়েকটি উদাহরণ সকলের সামনে হাজির করব। ভালো থাকবেন, ধন্যবাদ।